বায়োকেমিক সম্বন্ধে জানতে অথবা ব্যবহার করতে এবং পারিবারিক কারণে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমি সপ্তাহে ৩-৪ দিন চেষ্টা করি রোগ নিয়ে আলোচনা করতে। তার সঙ্গে সঙ্গে বায়োকেমিকের প্রয়োগ করে নিজেরা যেন উপকৃত হয়, সেই কারণেই আমার এই উদ্দেশ্য। অথবা যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন বায়োকেমিক নিয়ে, তাদের জন্যে আমি এই অনুষ্ঠান অর্থাৎ রোগ নিয়ে আলোচনা করি। বায়োকেমিক ওষুধ দিয়ে কিভাবে আমরা চিকিৎসা করব। এলিমেন্টারি ডিজিজের ২৭টা ওষুধ, আমি ২৭টা রোগ আলোচনা করে ফেলছি, অর্থাৎ মুখ থেকে আরম্ভ করে একেবারে গুহ্যদ্বার পর্যন্ত। আজকে গুহ্যদ্বারের শেষ রোগ অর্থাৎ অশ্ব নিয়ে আলোচনা করব। ইংরেজিতে বলা হয় পাইলস। তাহলে রোগটার প্রথমে সংজ্ঞা প্রদান করব, তারপরে লক্ষণ এবং কারণ, সংজ্ঞা, কারণ এবং লক্ষণ আলোচনা করে শেষে ওষুধগুলো আলোচনা করব, কিভাবে আমরা প্রয়োগ করলে এই অশ্বরোগ থেকে দূরে থাকতে পারি। প্রথম থেকেই যদি আমরা এটা ব্যবহার করি তাহলে জটিল থেকে জটিলতা আর হয় না। তাহলে রোগটা একটু পরিচয় হই, রোগটা কিভাবে হয় এবং কেন হয়। সংজ্ঞা অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে আমরা পাইলস আমার হয়েছে। আমি যদি বলি গুহ্যদ্বারে অর্থাৎ আমাদের পায়খানা হওয়ার জন্য শ্লেষিক জিনিসগুলো অথবা শিরাগুলো জল অথবা একটু আঠালোযুক্ত রস বের করে পায়খানাকে পরিষ্কার করার জন্য কাজ করে। সেই শিরাগুলি যদি যদি দীর্ঘদিন অনবরত কুন্থন দিয়ে পায়খানা করা হয়, তাহলে তার যে ইলাস্টিসিটি অর্থাৎ তার যে ক্ষমতা, সেই রক্ত থেকে সেই রস বের করে তাকে সাহায্য করা ব্যাঘাত ঘটে। তখন সেই গোল গোল হয়ে যায়। অনেক সময় সেটা মটর দানার মতন, এবং কখনো কখনো একটা, কখনো কখনো বেশি হয়, এবং বেশি হলে অনেকটা আঙ্গুরের দানার মতন, অর্থাৎ চারিদিকে সেটা থাকে, তখন সেটা হাতে লাগে। তাহলে আমরা বুঝলাম, অর্থাৎ পায়খানার রাস্তা শিরাগুলো ফুলে যদি কোনো কারণে কোনো রকমের ট্রাভেল সৃষ্টি করে, তাহলে আমরা তাকে বলবো অশ্ব। দেখো, এই পাইলসের বা অশ্বের বা গুহ্যদ্বারের কাছাকাছি অনেক রোগ আছে। তার থেকে পার্থক্যটা মনে রাখিয়ে ওষুধগুলো প্রয়োগ করা উচিত। তাহলে কি বুঝলাম? এগুলো গোটা হাতে লাগে, অথবা গোটা দুই রকম হতে পারে, ভিতরেও হতে পারে, বাইরেও হতে পারে। এই গোটা যদি হয় পায়খানা কষার কারণে সচরাচর এটা হয়ে থাকে। অর্থাৎ এই যে রক্তনালীগুলো আমরা যেটা শিরা বলি, শিরাগুলো যখন গোটা গোটা হয়, যখন আর কোনো কাজ করতে পারে না, তখনই ট্রাভেলসটা সৃষ্টি হয়, তখনই গোটাগুলো আমাদের হাতে লাগে, তখনই আমরা বলি সেটা পাইলস অথবা অশ্ব। অশ্ব আবার 2-3 রকমের আছে, সেগুলো একটু আলোচনা করি, তারপর আমি চলে যাব কারণে কি কি আছে। যেমন ভিতরে যদি হয় অন্তঃ বলি, বাইরে যদি হয় এটা বলি এক্সটার্নাল, ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, আর হলো মিক্সড পাইলস। অর্থাৎ দোনো জায়গায় যদি থাকে, তাইলে এই 3 ধরনের পাইলসের সবচেয়ে বেশি কষ্ট হয় ইন্টারনাল পাইলসে, অর্থাৎ সেটাই রক্তপাত বেশি ঘটায়, সেটাই নানা রকমের ট্রাভেলস বেশি হয়। কিন্তু যে এক্সটার্নাল পাইলস অনেক সময় হাতে লাগে, রক্তপাত হয় না আর বিরক্তকর। কিন্তু ইন্টারনাল পাইলস বেশি ট্রাভেল সৃষ্টি করে, যেহেতু মাথাগুলো ছিঁড়ে গিয়ে রক্তপাত ঘটে, রক্তপাতের সঙ্গে জ্বালা, ব্যথা এবং অনেক সময় খুব বেশি রক্তপাতের কারণে অ্যানিমিয়া বা অন্য কোনো ট্রাভেলসও হতে পারে। এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্যই আমাদেরকে প্রথম থেকেই ওষুধ প্রয়োগ করতে হবে। তার কারণটা জানতে হবে, কি কি কারণে আসলে রোগটা হয়। তাহলে কারণগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম সেটা 3 প্রকারের, ইন্টারনাল, এক্সটার্নাল এবং মিক্সড। এবং ইন্টারনালটা সবচেয়ে বেশি ট্রাভেল সৃষ্টি করে, যেটা থেকে রক্তপাত হয়, জ্বালা যন্ত্রণা ব্যথা বেশি হয়। কিন্তু এক্সটার্নাল পাইলস এত ট্রাভেলস অনেক সময় করে না, তারপরেও এটা বিরক্তকর, হাঁটতে হতো কষ্ট, এবং অনেক সময় কাটা খোঁচাও মনে হয়। আর যেটা হয় সেটা হচ্ছে এই মিশ্রিতটা, এটা রক্তপাতও হতে পারে, আবার নাও হতে পারে। এই জন্যই পাইলস কিছুদিন ভালো থাকে, আবার হয়। এই জন্য মানুষের এই রোগটার প্রতি এত
আগ্রহ থাকে না, যেহেতু যখন ভালো থাকে তখন ভুলেই যায় যে আমার যে কিছু নিয়মকানুন অথবা ওষুধ খেতে হবে। এই জ্বালা যতক্ষণ পর্যন্ত ব্যথা জ্বালা যন্ত্রণা না হয় অতক্ষণ পর্যন্ত কেউ চিকিৎসা করে না। সচরাচর আমাদের দেশে 50% লোকের, অর্থাৎ 50 ভাগ লোকের, নারী পুরুষ যাদেরই হোক, এই রোগ হয়ে থাকে। তাহলে এটা সম্বন্ধে আমরা সবাই জানি এবং সবাই বুঝতে পারি এই রোগের ট্রাভেলসটা কী, এবং অতিরিক্ত হলে অনেক সময় অথবা দীর্ঘদিন যদি ভুগে তাহলে নালিগা, ক্যান্সার এবং সেপটিক অ্যাসিড হয়ে নানা রকম ট্রাভেল সৃষ্টি করে। তাহলে চলে আসি কারণ বুঝলাম, ব্যাখ্যা করলাম কত রকমের আছে। এখন কারণটা কী কারণে এটা হতে পারে। প্রথম কারণে যদি বলি, কোষ্ঠবদ্ধতা মানি নর্মাল পায়খানা যদি না হয়, অর্থাৎ সচরাচর পায়খানা গিয়ে যদি তুমি কুণ্ঠন করো অতিরিক্ত প্রেশারের কারণে, এই যে বলিগুলো অথবা আমরা শিরাগুলো কাজ নন ফাংশনিং হয়ে যায়, এগুলো আর ফাংশন করে না এবং গোটা হয়ে যায়। সেই কারণেই ট্রাভেলস এবং সেই কারণেই কোষ্ঠকাঠিন্য হয়। আর যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হয় তাহলে পাইলসের দেখা দেয়, অর্থাৎ গোটাগুলো যখন স্থির হয়ে যায়, তখন পায়খানা যদি কষা হয় তার সঙ্গে তার মাথাগুলো চিনে যায়, তাইলেই যত মুশকিল। তাহলে আমরা বুঝলাম প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য। দ্বিতীয় কারণ যদি বলি, উত্তেজক দ্রব্য গ্রহণ করা, যেমন ধরো মদ অথবা মদ জাতীয় জিনিস এবং মশলা, অথবা অনেক সময় যদি আমরা রেচন, অর্থাৎ পায়খানা পরিষ্কার হওয়ার জন্য অন্যভাবে প্রয়োগ করে আমরা যেন পায়খানা পরিষ্কার না করি, তাতেও অনেক সময় পাইলস হতে পারে। তারপরে সবচেয়ে বড় কথা আলস্য জীবন, অর্থাৎ বসে বসে যারা কাজ করে, যাদের চেয়ার টেবিলে বসা এবং হাঁটা চলাচল কম, শারীরিক পরিশ্রম নেই বললেই চলে, তাদেরই সচরাচর এই রোগ হয়ে থাকে। সুতরাং আমাদেরকে এসব থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ নিত্য হাঁটা চলাচলের ব্যবস্থা করতে হবে। সকালবেলা হোক বিকালবেলা হোক, অন্তত 20 মিনিট বা 25 মিনিট যদি মানুষ হাঁটে, যারা বসে কাজ করে তাদের জন্য এটা নিত্য পালন করা উচিত। তা না হলে রোগের ট্রাভেলস হবে। আর কি হতে পারে? যকৃতে রক্তাধিক্য, অর্থাৎ আমাদের যদি লিভারে ঠিক মতো যদি অতিরিক্ত রক্ত প্রেশার থাকে অথবা কম থাকে, তাহলে ট্রাভেলস সৃষ্টি করে। অর্থাৎ লিভারের ট্রাভেলস এবং অর্জিনের কারণে, স্টোমাকের ট্রাভেলসের কারণেই এই কোষ্ঠবদ্ধতা হয়, আর কোষ্ঠবদ্ধতার কারণে অশ্ব হয়। অর্থাৎ খাওয়া যদি ঠিক মতন আমি করি, অর্থাৎ নর্মাল খাওয়া দাওয়া, অতিরিক্ত না খাওয়া, উগ্রজাতীয় জিনিস না খাওয়া, নিয়ম শৃঙ্খলা পালন করা, তাহলে কোনো দিনেই অশ্ব কাউকে স্পর্শ করবে না। সুতরাং নিয়ম শৃঙ্খলা পালন করার চেষ্টা করবে এবং পানি বেশি করে খাওয়ার চেষ্টা করবে। চলে আসি, তাহলে আমি বুঝলাম, অর্থাৎ লিভার এবং যকৃতে অর্জিনের কারণেও সেটা হয়ে থাকে। আর কি কারণ? প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি, অর্থাৎ আমাদের প্রস্রাবের উপরে যেটা প্রোস্টেট গ্ল্যান্ড যদি বৃদ্ধি হয় তাহলে বড় হয়ে যায়, এবং সেই বড়ের উপরে যদি র্যাকটামের উপরে চাপ পড়ে তখনই অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় এবং সেই কারণে পাইলস সৃষ্টি হতে পারে। তারপরে অ্যাডভান্স স্টেজে যখন কনসিভ করে, তখন জরায়ু সন্তান যদি বড় হতে থাকে তাহলে সেটার প্রেশার গিয়ে পড়ে র্যাকটামের উপরে, র্যাকটামে প্রেশার পড়লেই কনস্টিটিউশনটা হতে পারে। তারপরে অনেক সময় কী হয়, আমশা বা অতিরিক্ত আমরা যদি বলি আমশার কারণেও সেটা হতে পারে, উদারময় কারণেও হতে পারে। কারণ উদারময় কারণে অনেক সময় সেই পায়খানা সেখানে কিছুদিন উদারময়, কিছুদিন শক্ত পায়খানা, তাইলেই এই রোগের একমাত্র কারণ। অর্থাৎ সোজা কথা হলো, আমাদের যদি খাওয়া দাওয়া চলাফেরা নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকি তাহলে সচরাচর এই রোগ দেখা দেয়। সচরাচর এই রোগের প্রতি মানুষের একটা চিকিৎসা করার ইচ্ছে থাকে না, কারণ হচ্ছে কিছুদিন ভালো থাকে, কিছুদিন ট্রাভেল সৃষ্টি করে। যখনই রক্তপাত হয় তখনই তার চিকিৎসার ব্যবস্থা করে। তাহলে মেইন কারণ হলো রক্ত যখন না যায় তখন আর কেউ চিকিৎসা করে না।
এই জন্য এটাকে বলা হয় ব্লাইন্ড অশ্ব। অর্থাৎ আমরা যদি বলি রক্ত রক্তস্রাবযুক্ত অশ্ব আর হলো অন্ধ অশ্ব, যেটার কোনো এটা করে না। আর কি বংশগতিতে যদি কারো ইতিহাস থাকে, অর্থাৎ জেনেটিক আমরা যেটা বলি অথবা হেরিটেজভাবে সেটা চলে আসে, তারপরে যেটা বললাম, অর্থাৎ অর্থাৎ পিত্ত এবং গ্যাস্ট্রিকের অথবা পেটের ট্রাভেলসের জন্য আমরা যদি নিয়মিত ওষুধ বা নিয়মিত রেগুলারিটি মেনটেন না করি, খাওয়া দাওয়া টাইমলি না খাই অথবা অতিরিক্ত খাই, খাওয়ার চেয়ে বেশি খাই, অর্থাৎ তৃপ্তি সহকারে খাই, কিন্তু সবসময় যদি আমরা ক্ষুধা সহকারে খেয়ে থাকতে পারি তাহলে এসব রোগ হয় না। ক্ষুধা সহকারে মানে অর্থাৎ এমনভাবে খাওয়া হবে যেটার প্রয়োজন বেশি যেন আমরা খাওয়া না হয়। অনেক সময় আমরা অতিরিক্ত খেয়ে আমরা অনেক সময় হজম করতে আমাদের কষ্ট হয়, অর্থাৎ আমি পেলাম আর খেলাম, এটা যেন আমাদের না হয়। তাহলে এই কারণগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে এই রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে চলে আসি যেই কথাগুলো আমি বলছিলাম যে পায়খানার রাস্তা যদি চুলকায় তাহলে এই চুলকানির কারণেও চুলকায়, তাহলে আমরা বুঝবো যে সেটা বা অসুবিধা বোধ হয়। পায়খানার আগে পরে কনস্টিপেশন যদি থাকে, তার আগে পরে যদি জ্বালা পোড়া হয় এবং পায়খানা করার সময় যদি রক্ত পড়ে এবং সেই রক্তটা অনেক সময় ফোঁটা ফোঁটা পড়ে, অনেক সময় পায়খানার গায়ে লেগে থাকে, অনেক সময় এমনই হয় যে ফোঁটা ফোঁটা এত লাল রক্ত যায় তখন নিজেরই ভয় লাগে পায়খানা করতে। আর জ্বালা যন্ত্রণার কারণেও অনেক সময় পায়খানা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, কারণ ভয়ে অনেক সময় পায়খানা যায় না। এটা যদি হয় তাহলেই চিকিৎসার জন্য মানুষ আসে। আর কি হতে পারে? আর আর তাহলে আমরা বুঝলাম যে কষা পায়খানা, রক্তস্রাব এবং জ্বালা যন্ত্রণা, ব্যথা, অনেক সময় ব্যথা কোমর পর্যন্ত চলে যায় বা কুস্কিত ব্যথা করে, এবং দুর্বলতার কারণে অথবা 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 রক্তহীনতার কারণে হয়। অনেক সময় আমরা নালিকা বলি বা ভগন্দর বলি, সেখান থেকে কোষ্ঠকাঠিন্যের কারণে অনেক সময় পাইলস হয়ে থাকে। আর কি কারণ? হাই প্রেশার যদি হয়, অর্থাৎ কারো যদি হাই প্রেশার থাকে তাহলেও পাইলসের কষ্টপাত। অর্থাৎ হাই প্রেশার হলে অনেক সময় রক্তপাত হয়, আর যদি প্রেশার কমে তাহলে রক্তপাতও বন্ধ থাকে। এই যে অবস্থা, এই সকল রোগের কারণেই এই পাইলসটা হয়ে থাকে। অনেক সময় পাইলসের কারণেও অন্য রোগও হয়ে থাকে, যেরকম অন্য রোগের কারণে পাইলসের কারণেও অনেক সময় হয়ে থাকে, কৃমির কারণেও পাইলস হতে পারে। সুতরাং সেজন্য চুলকায় অথবা পায়খানার অস্বস্তি, মনেও কিছু একটা গুজা দিয়ে আসে, আটকে আছে, কিছুতে শান্তি পায় না, হাঁটতে উঠতে বসতে তার কষ্টের কোনো সীমা থাকে না অথবা ট্রাভেল সৃষ্টি করে। তখনই মানুষ আসে চিকিৎসার জন্য, তখনই আমাদের প্রয়োজন হবে। অথবা পারিবারিক কারো কাছে যদি হয়, তোমরা পারিবারিক সেবা দেওয়ার জন্যই আমার এই বায়োকেমিক নিয়ে আলোচনা। তাহলে আর কি হতে পারে? হৃদযন্ত্রে যদি দুর্বলতা থাকে, অর্থাৎ হৃদযন্ত্রের ফাংশনটা যদি ঠিকমতো না করে, সকল জায়গায় রক্ত প্রবাহিত যদি ভালো না হয়, সচরাচর এটা ইয়ং বয়সে কমই হয়, কারণ হৃদযন্ত্রের ক্রিয়া থাকে, কিন্তু বৃদ্ধ বয়সে অনেক সময় এই হৃদযন্ত্রের দুর্বলতার কারণেও পাইলস হতে পারে। আর কি ফোঁড়া অথবা নালিকা যদি হয় এবং সেখান থেকে সেপটিক অথবা ক্যান্সার পর্যন্ত হতে পারে দীর্ঘদিন যদি সেটা ভোগা হয়। তাহলে চলে আসি, এই সকল রোগের দিয়েই লক্ষণ বললাম, কারণ বললাম, ভাগ বললাম, আমরা আবার চিনলাম কীভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। দেখো, প্রথম থেকে যদি আমি বলি তাহলে আমি বলবো নেট্রামসাল বা নেট্রাম ফস আমরা যদি খাই তাহলে আর কোনো রকমের অর্থাৎ গ্যাস্ট্রিকের এবং পেটের ট্রাবলসের প্রথম থেকে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে এই রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য প্রথম হলো নেট্রামসাল বা নেট্রাম ফস। একটা হলো গ্যাস্ট্রিকের ট্রাবলস বা পেটের ট্রাবলসের জন্য হয়ে থাকে, মুখে যদি অম্লস্বাদ থাকে, মুখে যদি তিতা লাগে অথবা পিত্তের যদি কোনো রকমের ট্রাবলস থাকে, তাহলেই আমরা এই দিনে দুইটা করে 4টা, দিনে 3বার করে খেলে হয়তো 15-20 দিন খেলে এই ট্রাবলস থেকে আমরা মুক্ত পারবো, আর সেটা পাইলসের দিকে যাবে না। তারপর যদি যায় সেগুলো ট্রাভেলস আমরা চিকিৎসা করলাম না, আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করলাম না, নিয়ম শৃঙ্খলা পালন করলাম না, তাতেই কনস্টিপেশন ভুগতে থাকে। অর্থাৎ কনস্টিপেশনের কারণেই এটা হয়ে থাকে। সেই কনস্টিপেশনকে দূর করার জন্য কেলিমিউর হচ্ছে 1 নম্বর।
তাইলে ন্যাট্রাম সাল্প গেল, কেলিমিউরগুলো প্রথম ন্যাট্রাম সাল্প এবং ন্যাট্রাম পস প্রথম অবস্থা। তারপরে যদি পায়খানা কষা হয় তাহলে কেলিমিউর। কষা হলেও হতে পারে, আমভাব হলেও হতে পারে। তাহলে এই আমভাব এবং কষার কারণে যদি হয় আমরা কেলিমিউর খেতে পারি দিনে 3 বার 4 বার। যখন রোগ বাড়ে 3 বার 4 বার, আর রোগ যদি নর্মাল থাকে আমরা দিনে 2 বার করে ব্যবহার করতে পারি। যদি তুমি বুঝো পাইলসের তোমার অবস্থা আছে, কনস্টিটিউশনাল অবস্থা আছে, তাহলে ও রোগটা আর হয়তো অন্যদিকে গড়াল না। কিন্তু যখন তুমি হাতে গোটা লাগে, গোটা বলে মনে হয়, তখন আর উপায় নেই, অর্থাৎ পূর্ণাঙ্গ আমি বলবো যে পাইলস হয়ে গেছে। তখন মেইন ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর, দিনে 2 থেকে 3 বার অন্তত দীর্ঘ 1 মাস বা 2 মাস খেতে হবে। এটা মনে রাখবে যে কিছুদিন খেয়ে বন্ধ করে দিলে তাইলে আর হবে না। এটা অন্তত যতক্ষণ পর্যন্ত গোটা থাকে এবং সেটা নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত ওষুধটা 6 বা 12 দীর্ঘদিন খাওয়ার চেষ্টা করবে। তাহলেই এই গোটা চলে যাবে, তার অন্যদিকে গড়াবে না। তুমি যদি সেটা চিকিৎসা না করো, তুমি যদি সেই গোটা নিয়ে কষ্ট করো, যেহেতু রক্ত যায় না, তাহলে তোমার আর চিন্তা নাই, তুমি হয়তো সেটা আর ওষুধও খেলে না। যদি গোটা হয়, তাহলে রক্তপাত হয়, তাহলে তোমাকে ফেরাম্পস যুক্ত করতে হবে, অর্থাৎ কেলিমিউর ফেরাম্পস। যেহেতু কষা পায়খানা অথবা রক্তপাতের কারণে কেলিমিউর এবং ফেরাম্পস দিনে 2 বার, যদি রক্তপাত হয় দিনে 2টা করে 4টা, মিনিমাম 4 বার অন্তত 10-12 দিন খেতে হবে। তাইলে যে সময় যেটা হয় সেটাই খাওয়ার চেষ্টা করবে এবং রোগ ভালো হওয়ার পরও 10-12 দিন খাবে, যাতে করে আর না আসে। কারণ এগুলো অভাব পূরণ, আমরা এই সকল ওষুধ দিয়ে অভাব পূরণ করে থাকি। তারপর কি? তারপর তুমি হয়তো রক্তপাতও ঘটলো, রক্তপাতের পরে অনেক সময় সেখানে ক্ষত থেকে পুঁজ যেতে আরম্ভ করে এবং জ্বালা পোড়া বেশি হয়, পুঁজ হয়, তখন আমরা কেলিসাল বা ক্যালকেরিয়া সাল প্রয়োগ করতে পারি। অর্থাৎ এই যে স্টেজ একটার পর একটা এবং শেষ পর্যন্ত সেটা নালী বা ক্যান্সার বা অন্যদিকে রূপ নিতে পারে। তুমি যতক্ষণে যেই ওষুধ হবে সেভাবে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। রোগ দৃষ্টে কোথায় কোন স্টেজে আছে সব স্টেজগুলো আলোচনা করলাম। শেষে কী হয়? শেষে হয়তো পুঁজ যায়, অনবরত পুঁজ যদি আমরা বুঝতে পারি, অথবা সেখানে যদি অনবরত ঘামায় অথবা পায়খানা রাস্তা ভিজেই থাকে, তাহলে আমাকে ক্যালকেরিয়া সাল বা কেলিসাল্পে প্রথমে প্রয়োগ করা উচিত, ভালো না হলে ক্যালকেরিয়া সাল। তারপরে এই যে ওষুধগুলো বললাম এগুলোও যদি তোমার ভালো না হয়, অর্থাৎ রোগ কঠিন থেকে কঠিনতার দিকে চলে যাচ্ছে, আর উপায় নেই, তখন আমি কি করব? তখন হলো সাইলেশিয়া, অর্থাৎ পায়খানা কষা থেকে আরম্ভ করে যদি কোনো রকমের ট্রাভেলস হয়, দীর্ঘদিন তুমি এই সকল ওষুধ খেয়ে উপকার পাচ্ছ না, তাহলে সাইলেশিয়া 12x অথবা 6x, 2টা করে 4টা, দিনে 3 বার অন্তত দীর্ঘদিন 1 মাস তোমাকে খেতে হবে। না খেলে উপকার হবে না। প্রয়োজন মতে একসাথে খেতে পারো অথবা অল্টারনেট খেতে পারো। যে সময় যে ওষুধ আসে তুমি একসাথে 2-3টা ওষুধও প্রয়োগ করতে পারো, প্রয়োজন ভিত্তিক। অর্থাৎ বিনা কারণে কোনো ওষুধ খাওয়া উচিত না বলে আমি মনে করি। আমাদেরকে বুঝতে হবে এটা অভাব পূরণ করলে শরীরের। এই যে ওষুধগুলো কথা বললাম ন্যাট্রামফস, ন্যাট্রামসাল, কেলিমিউর, ফেরামফস এবং ক্যালকেরিয়া সাল, তারপরে হলো সাইলেশিয়া। এবং এই রোগ থেকে ধীরে ধীরে যদি আমরা মুক্তি না হই, তাহলে মনেই রাখতে হবে আমাদের শেষ পর্যন্ত ক্যান্সারের দিকে রূপ নিতে পারে। এই ক্যান্সার থেকে মুক্ত পাওয়ার জন্য আজকে ধারাবাহিকভাবে আমি এই সিস্টেমেটিক ওষুধগুলো প্রয়োগের কথা বলছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ রোগ সহজতর থেকে কঠিনতর হতে পারে। সুতরাং সেখান থেকে নিবৃত্ত হওয়ার জন্য নিয়মিতভাবে বায়োকেমিকের কোনো ক্ষতি ছাড়া মানুষের উপকার সাধন করে যদি মনে করো, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়েও তুমি খেতে পারো। এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য, অর্থাৎ অশ্বের উপরে যেন আমরা আর কোনো রকমের অসুবিধা না হয় সেই চেষ্টা করবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।